হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি পূজা, আর পূজাস ব্লগে তোমাদের সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো এখন বাজে ওই তোমাদের 4:20 মতো বাজে এখন। তো বাবান ঘুমিয়েছে, দেখাই। বাবান ঘুমিয়েছে, এই যে। তো এই যে দেখতে পাচ্ছ, বাবান ঘুমিয়েছে। তো বাবানকে খাইয়ে দাইয়ে, স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর তোমাদের দাদাভাইও নেই বাড়িতে, ও অফিসে গেছে। তো খাওয়া দাওয়া করেই বেরিয়েছে। তো ঘরে একা একা বসে আছে ফাঁকা। তো ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। তো সেইটা হচ্ছে আমার ওটি এক্সপিরিয়েন্স। তো আজকে তোমাদের সঙ্গে সেইটাই শেয়ার করবো, আমার ওটি এক্সপিরিয়েন্স কেমন ছিল। সেখানে আমার প্রথমবার মানে নিউ মাদার আর কি। তো চলো তোমরা পুরো গল্পটা তো শুনতে থাকো। এই জন্যই বললাম, কারণ কি আমি যখন মা হয়েছে তখন আমি ভিডিও করতাম না, মানে করার খুব ইচ্ছে ছিল যে ভিডিও করব। মানে আমি অনেক সময় যখন বিয়ের পর প্রথম এখানে এসেছি, তখন মানে একা একা বসে থাকতে খুব বোরিং লাগতো, খুব খারাপ লাগতো যে একা একা সময় কাটে না। আর এখন তো আমি বাবানকে নিয়ে একটুও সময় পাই না, সত্যি বলছি, বিশ্বাস করো, একটুও সময় পাই না গো নিজের জন্য। আর ভিডিও এডিটিং করা, ভিডিও করা, তো সবটাই মানে করি খুবই সামান্য অল্প টাইমে। তোমরা হয়তো বুঝতে পারো যে আমি রেগুলার ভিডিও দিতে পারি না। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকে। আমার সাথে তোমার খুব 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 ইচ্ছে যে আমিও একজন মানে তোমাদের নতুন বন্ধু হব, তোমরা আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। তো বিয়ের পর থেকে খুব ইচ্ছে ছিল যে ভিডিও বানাবো। এখানে একা একা থাকি, বেশ আমি রান্না করতে পারতাম না, ইউটিউব দেখে রান্না করতাম, শিখেছি। বা মাকে, দিদুনকে বা মাসিদেরকে সবাইকে ফোন করে শুনেছি যে কেমন করে কী রান্না করতে হয়। দাদাভাইকে বলেছিলাম যে আমাকে একটা চ্যানেল খুলে দাও, আমি হচ্ছে রান্না করব, বা সারাদিন কী করছি না করছি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ডেইলি ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এরকমটাই ভেবেছিলাম। তো এরকমটাই ভেবেছিলাম। তো তোমার দাদাভাই বলেছিল ওসব কিছু করতে হবে না, তুমি হচ্ছে ঘরেই বসে থাকো আর টিভি দেখো, ফোন দেখো। তো এইসবই বলেছিল। তো আমি বলেছিলাম শুধু একা একা সময় কাটে না, বাইরেও কিছু কাজ করতে দাও না তুমি আমাকে। তো ঘরে তো অন্তত একটা চ্যানেল খুলে দাও, আমি সেখানে কিছু কথা বলতে পারি, কিছু রান্নার শেয়ার করতে পারি, বা ডেইলি ব্লগ আমি কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। বাট তখন খুলে দেয়নি। তো সেই জন্য নিজে থেকে আর কোনো কিছু করিনি। তো আমি রোজ দিন এরকমভাবে মোবাইলের ক্যামেরাটা খুলে এইভাবে বসে কত বকবক করেছি, কত কথা বলেছি, এটা জিনিস এনেছি, এই জিনিসটা দেখিয়েছি, এরকম করে সেরকম করে কত কিছু করেছি। করে আবার পরে নিজে দেখেছি যে কেমন লাগছে শুনতে, কেমন হয়েছে, এরকমটা করেছি। বাট নিজে থেকে কখনো সাহস হয়নি যে চ্যানেল খুলবো, ভিডিও করব। তো তারপরে এইভাবে দিন চলতে তো আমার যখন 2 বছর বিয়ে আমার কমপ্লিট হলো, মানে বিয়ে মানে আমাদের অ্যানিভার্সারি, মানে 2 বছর কমপ্লিট হলো। তার মোটামুটি তার কিছুদিন পরেই আমি কনসেপ্ট করি। তো তার কিছুদিন পরে আমি কনসেপ্ট করি। তো কনসেপ্ট করার পর আমি এখানে শিলিগুড়িতে এসে জানতে পেরেছিলাম, তো টেস্ট করিয়েছিলাম। তো সেখানে এসে আমি জানতে পেরেছিলাম যে আমি কনসেপ্ট করেছি। তো সেই দিনই আমি তো ঠাকুরকে পুজো টুজো দিলাম, দিয়েছি। তো তারপরে ডক্টরের কাছে গেলাম। তো ডক্টর রঞ্জন পাল শিলিগুড়িতে, আমি সেই ডক্টরকে দেখিয়েছিলাম। তো উনি দেখে বললো যে হ্যাঁ ঠিক আছে, তুমি কনসেপ্ট করেছো, ভালো মন্দ এইসব কিছু বললো, কবে কী হবে না হবে ডেট ফেট সব দিল। তো আমরা বললাম স্যার আমরা তো এখানে থাকি না, আমরা আমাদের বাড়িতে যাব। তো বলছে ঠিক আছে, তুমি এইসব ওষুধগুলোই খাও কন্টিনিউ, আর ওখানে যে ডক্টরের সঙ্গে গিয়ে অন্য ডক্টরের সাথে কনসাল্ট করে নিও, যে ডক্টরের কাছে ডেলিভারি করাবে। তো এইসব কিছু বলে টলে দিলেন। তো এই সব কিছু উনি বলে টলে দিলেন। তো তারপরে আমি 4 মাস যখন কমপ্লিট হয়ে গেল, তখন আমি বাড়ি গেছিলাম। এই শ্রাবণ মাস করে আমি বাড়ি গেছিলাম। তো সবাই বলেছিল নাকি না জোড়া মাস না হলে নাকি কোথাও যেতে হয় না। তো তোমার দাদাভাই এই জন্য আমাকে কোথাও নিয়ে যায়নি, এমনকি ছোটো করেও বেশি খুব একটা নিয়ে যায়নি। আর এখানে তো গাড়ি আনা হয়নি, তো যার জন্য ঝাঁকিটাকি লাগবে হয়তো, সেই কথা ভেবে, বামগুলো থাকে সে কথা ভেবে তোমার দাদাভাই আমাকে কোথাও নিয়ে যায়নি। তো খুবই ভয়ে টেনশানে মানে থাকতাম এখানে, যেহেতু একা একা। আর আমার এখানে মামি শাশুড়ি আছে, মাসি, আমার দিদার হচ্ছে বোনও আছে, মানে দিদা শাশুড়ির বোন। তো তেনারাও আছে। তো সেখানে তো খুব একটা যেতাম না, মামি শাশুড়ির বাড়িতেই যেতাম, তাও খুব একটা যেতাম না, ঘরেই থাকতাম। তো 4 মাস যখন পূর্ণ হয়ে গেল, এই শ্রাবণ মাস করে বাড়ি গেছিলাম। তো বাড়ি গিয়ে পুরো জার্নিটা আমি বাড়িতেই থেকেছি। মা সমস্ত কিছু মা করে দিয়েছে, কারণ এই টাইমটাতে মার কাছে থাকাটাই সবথেকে বড় ভালো লাগে, শান্তি লাগে, মনে একটা আশা জাগে, মানে
সত্যি খুবই খুবই ভালো লাগে। তোমার চাওয়া পাওয়া সব কিছু তুমি তোমার মাকে বলতে পারবে, কোনটা খেতে ইচ্ছা করছে, কী ভালো লাগছে, কী ভালো লাগছে না, সবটাই মাকে বলা যায়। তো সেই সব কিছুই কাটিয়েছি আমি বাড়িতে। মোটামুটি 5 মাস থেকে 9 মাস 10 মাস পর্যন্ত বাড়িতে থাকার পর তারপরে তো গেলাম। তো ওখানে ডক্টরের কাছে দেখিয়ে টেখিয়ে তো ডক্টর ডেট দিয়েছিল ডিসেম্বরে 30 তারিখে ডেট দিয়েছিল। তো সবসময় ডেটের সঙ্গে হয় না, তো আগেই হয় সবসময়। তো একটু প্রবলেম হয়ে গেছিলো লাস্টের দিকে এসে। তো আমার থাইরয়েড ধরা পড়েছিল, তারপর জন্ডিস ধরা পড়েছিল। তো তার জন্য ডক্টরবাবু আমাকে 2টো ইঞ্জেকশন দিয়েছিল, যে এটা করার পর তারপরে আমাকে বলেছিল যে সব কিছু রিপোর্ট করলো, ওই কী যেন বলে না, তো সব কিছু টেস্ট করেছিল, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, তারপর বুকের ইসিজি ইকো, তারপর অ্যানিমেল স্ক্যান, তারপর এই সব কিছু করে ডক্টর সব কিছু দেখে উনি ডেট দিয়েছিলেন 16 তারিখে। আর 16 তারিখের আগেই হচ্ছে আমাকে 2টো ইঞ্জেকশন করে নিতে বলেছিল। তো সেই মতো ইঞ্জেকশন করে নিয়েছিলাম। আর 16 তারিখে মানে পৌষ সংক্রান্তি, তো সেই দিন হচ্ছে গোপাল পুজো হয় আমাদের বাড়িতে। তো আমি সেটা বিয়ের আগে থেকেই করি সেই গোপাল পুজো। তো আমি মাটির মূর্তি দিয়ে করতাম, গোপাল ঠাকুরের মাটির মূর্তি দিয়ে করতাম। তো সেই গোপাল পুজোর দিন আমাকে ডক্টরবাবু ডেট দিয়েছিল। তো সেই দিন তো আর পুজো করা হয়নি, এমনকি সকালবেলা একটু প্রসাদ খেয়েছিলাম। তো মা ঘরে ভোগ দিয়েছিল আর কাকিমুনিও দিয়েছিল, তো সেইটা একটু প্রসাদ খেয়েছি, একটা শুধুমাত্র সন্দেশ খেয়েছি। আর তার জন্য আমাকে মানে নার্সিংহোমে গিয়ে তো সঙ্গে ডক্টর চেক আপ করলো, করে টোরে সব কিছু যা যা ফর্মালিটি আছে সব কিছু করলো। তোমার দাদাভাই ফর্ম ফিল আপ করলো, বাবা সবাই সব কিছু দেখলো। গাড়ি রিজার্ভ করে গেলাম, গিয়ে ডক্টরবাবুকে বললাম যে এই সেই হেন তেন। তো আগের দিন আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, কারণ পিসির বিয়ে ঠিক হয়েছিল, তো সেখানে খাওয়া দাওয়া করেছিলাম, প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো। তো তার জন্য ডাক্তারবাবু বলেছিল আমাকে যে চলে আয়, এখনই করে দেবো। তাই আমি বলছিলাম না, আজকে যাবো না, আপনি হচ্ছে আমাকে ওষুধ লিখে দেন, আমি বাড়িতেই খেয়ে নেবো, ঠিকঠাক থাকবো। আপনি কালকে যখন ডেট দিয়েছেন আমি কালকেই যাবো। তো গোপাল পুজোর দিন একটা ভালো দিন আমার, সেই দিনটা মানে একটা ভালো দিন, পুজোর দিন, গোপাল পুজোর দিন আপনি যেই ডেটটা দিয়েছেন আমি সেই ডেটেই যাবো। আপনি আমাকে ওষুধ দিন, আমি খেয়ে ঠিক থাকবো। তো আমাকে সেই মতো ওষুধ দিয়েছিল, আর সেই জন্য আমি সেদিন যাইনি। তো পরের দিন গেছিলাম, আর এই একটা সন্দেশ খাওয়ার জন্য, মানে প্রসাদ সন্দেশটা খাওয়ার জন্য আমাকে আবার একটা ইঞ্জেকশন নিতে হলো। তো সেখানে কতজন, 8-10 জন ছিল। তো আমি ভর্তি হয়ে গেছি, তারপরে সব কিছু আবার ঠিকঠাক করে দিল, ড্রেস পরিয়ে দিল, হাতে চ্যালেঞ্জ করে দিল, সব কিছু স্যালাইন করে দিল। দেওয়ার পর আর তখন বলছে নাকি আমাকে ইঞ্জেকশন নিতে হবে। তো আবার ইঞ্জেকশন দিল, আর আমার 3 নম্বরে নাম ছিল, তো সেখানে আমাকে 3 নম্বরে দেওয়া হলো না, সবার লাস্টে দেওয়া হলো। কারণ কি, আমি যেহেতু সন্দেশটা খেয়েছি, একটু মিষ্টি জিনিস খেয়েছি, তো তার জন্য আমার তখন ডেলিভারি করা যাবে না, আমার লাস্টের দিকে করে দিয়েছে। তো সবাইকে দেখছি একজন করে নিয়ে যাচ্ছে, একজন করে নিয়ে আসছে, একজন করে নিয়ে যাচ্ছে, আবার একজন করে নিয়ে আসছে। তো আমার তো দেখে মানে প্রচণ্ড টেনশন হচ্ছিলো যে সবাই যাচ্ছে আসছে, আমার নামটা কখন যে ডাকবে। আর আমাকে তো সবার লাস্টে দিয়েছে, কারণ আমার 3 নম্বরে নাম ছিল, সেখানে আমাকে সবার লাস্টে দিয়ে দিয়েছে, ওই একটা ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য, মিষ্টিটা খাওয়ার জন্য। তো কী করা যাবে। তারপরে তো ব্যাস সবার লাস্টে গেলাম, আর সেখানে গিয়েই তো মানে ভীষণ বুকটার মধ্যে ধকধক করছে, শুধু ঠাকুরকে ডেকেই যাচ্ছে, মা বললা, গোপাল, বাবা ভোলেনাথ, মানে যত আছে সবাইকে ডেকে যাচ্ছে, ঠাকুর আমাকে রক্ষা করো, ঠাকুর আমাকে রক্ষা করো, সব কিছু যেন ঠিকঠাকভাবে হয়ে যায়, আমি আমার সন্তানকে যেন ঠিকমতো পৃথিবীর আলো দেখাতে পারি, সুস্থভাবে যেন আলো দেখাতে পারি, ওকে আমাকে সুস্থভাবে কোলে দিও, মানে এইটাই ঠাকুরের কাছে সবসময় বলে যাচ্ছি। তারপরে তো যথারীতি আমাকে নিয়ে লিফটে করে নিয়ে গিয়ে তো সবাই আমাকে দেখার জন্য বাইরে দাঁড়িয়ে আছে, মানে ওদের সবাইকে দেখে তো আমার আরও খারাপ লাগছে যে সবাই এখানে বাইরে দাঁড়িয়ে আছে, আর আমাকে একমাত্র একাই যেতে হচ্ছে ওই ঘরটাতে। সেই ঘরে ঢুকে সে ওই কাঁচি ছুরি ওই সমস্ত কিছু দেখে, মানে ওরা সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে, তো সেই সমস্ত কিছু দেখে আমার আরও মাথা মানে ঘুরে যাচ্ছে, মানে এইসব কী দেখছি, এইসব কিছু আমার সঙ্গেও হবে, মানে এইটাই দেখছি। তো তারপরে তো কী আর করবো, তো সঙ্গে নিয়ে গিয়ে তারপরে সেই রুমে গিয়ে, ডেলিভারি রুমে গিয়ে দেখছি যে আমার বাঁহাতে চ্যানেল করে দিয়েছিল, তো সেইখানে চ্যানেলটা করে দেওয়াতে না ডান হাতে এইখানটায় এই রক্তটা এখানে চ্যানেল করে দিয়েছিল। তো এই রক্তটা এখানে চ্যানেল করে দেওয়াতে তখন ঘরে নিয়ে গিয়ে ডেলিভারি রুমে নিয়ে গিয়ে দেখছে মানে হাতটা ফুলে গেছে, মানে ভীষণ ফুলে গেছে হাতটা, এখান দিয়ে গোটাটাই হাতটা ফুলে গেছে, মানে ভীষণ যন্ত্রণা করছে আর ফুলেও গেছে। তো ওখানে সঙ্গে ওরা নিয়ে গিয়ে বলছে এই মা হাত তো ফুলে গেছে, এটা তো কিছুতেই এটা ঠিক না। তো তখনই ওরা সঙ্গে খুলে দিয়ে কী করলো, আমাকে আবার এই হাতে চ্যানেল করে দিল, এই বাঁ হাতে এখানে চ্যানেল করে দিল। তাহলে ভাবো ওই মুহূর্তে আমাকে আবার সুচ ফুটিয়ে আবার আমাকে এখানে চ্যানেল করে দিল। একটা তো এই হাতে ব্যথা তো করছেই, ফুলে গেছে হাত, আর তারপরেও আবার এই হাতে করে দিচ্ছি। তারপরে তো ওরা কী সব ওষুধ দিয়ে এখানে আমাকে ম্যাসাজ করে দিল ভালো করে দিয়ে। তারপরে তো যখন প্রেশার সব কিছু দেখলো ঠিক করে, না ঠিকঠাক আছে, শুধু হাতটা এখানে ফুলে গেছিলো, ভালোভাবে যাচ্ছিলো না স্যালাইনটা। তারপরে তো ওই দুজন এসে বললো অ্যাসিস্ট্যান্ট যে উঠে বসো,
উঠে বসে ব্যাস আমার সাথে গল্প করতে করতে দিল আমার পিছে সেই ইঞ্জেকশনটা, মানে সেটা সবথেকে সেই মারাত্মক ইঞ্জেকশন, সেটা নড়লে নাকি ব্যথা হয়, আজীবন ব্যথা থাকে। সেই ব্যথাটাই তো এখনও বুঝতে পারি যে মা হওয়ার সত্যি কতটা কষ্ট, যেমন আনন্দ তেমন মানে কষ্ট, মানে সেই যে পেট থেকে মানে বুকে আসবে, হাতে আসবে, সেটার যে কতটা অপেক্ষা আর কতটা যে যন্ত্রণা, কতটা কষ্টের, কতটা দুঃখের, আবার কতটা ভালো লাগা, ভালোবাসার একটা ভালো অনুভূতি মা হওয়ার, মানে সেটাই সত্যি মানে ভাবলেও অবাক লাগে। তো সেই তো দিল, দেওয়ার পর তো আস্তে আস্তে শরীরটা একদম নেতিয়ে গেল। সেই তো তারপরে তো বলতে বলতে বলছে কটা আঙ্গুল কটা কী, তো বলছি আমি সব যে ব্যথা লাগছে, কোনো কিছু লাগছে না, কিন্তু বুঝতে আর পারছে না। বলছে পাটা টান করো, আদৌ কিন্তু আমি পাটা টান করছি কিন্তু বুঝতে আর পারছি না। তো তারপরে তো ব্যাস আমার চোখের উপর একটা কাপড় দিয়ে দিল, আর ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে চলে এলো। এসে তো ব্যাস সঙ্গে সঙ্গে পুচকোকে বের করলো, আর বের করে বলছে যে দেখো কী হয়েছে তোমার। আমি তো ব্যাস দেখতে পেয়ে গেছি যে আমার ছেলে হয়েছে। আর সেদিন মানে একটা কথা বিশ্বাস করবে না, মানে সেদিন গোপাল পুজো ছিল জন্য কিনা জানি না, মানে যতজন আমরা ভর্তি ছিলাম, মানে যতজন আমরা সেদিন নার্সিংহোমে অ্যাডমিট ছিলাম, 10 জনেরই ছেলে হয়েছে, 10 জনের ছেলে হয়েছে। এমনকি দুদিন পরে একজন এসেছিলেন, তো হ্যাঁ আমার বেবি হয়েছে শুক্রবারে, তো তার দুদিন পরে রবিবারে হয়েছে, তারও ছেলে হয়েছে। জানি না তখন কি সবার ছেলে হচ্ছিল নাকি, মানে আমার এই ঘরটাতে 10 জন ছিলাম আমরা, 10 জনেরই ছেলে। সবাই মানে ডাক্তারবাবু, নার্স সবাই বলছে যে আজকে সব গোপাল এসছে, একটাও মেয়ে হয়নি, সব ছেলে, তাই আজকে সব গোপালই এসছে। তো দেখলাম, তারপরে আমার ছেলে হয়েছে, আমার পুচকুসোনা এসেছে। তো পেটে থাকতে আমি তখন নামও দিয়েছিলাম, ওকে পুচকুসোনা বলে ডাকতাম। তো এই সব কিছুই সব আস্তে আস্তে ফিল করেছি। তো তারপরে পুচকুসোনাকে দেখে তারপরে তো ওরা আমাকে আস্তে আস্তে পরিষ্কার করে দিয়ে আমাকে আলাদা বেডে শিফট করিয়ে দিল, দিয়ে তারপরে আমাকে ঘরে নিয়ে এলো। নিয়ে এসে তখন তো সবাই মা বাবা বোন, তারপরে আমার বর, মানে তোমার দাদা ভাই, আমার পুচকুসোনার পাপা, ও বাবা বলছে দেখেছিস ছেলে হয়েছে দেখেছিস? আমি বললাম যে হ্যাঁ দেখছি, তোমরা দেখছো? হ্যাঁ দেখছি। তারপরে তো আস্তে আস্তে যখন সময় যায়, তখন আস্তে আস্তে ব্যথাটা অনুভব করি, তারপরে যে কী যন্ত্রণা। আর তারপরে পরের দিন উঠে যখন হাঁটতে বলে, তখন তো আরও বেশি যন্ত্রণা, মানে কতটা যে কষ্টের তখন এই হাঁটাটা, একা একা উঠে বলবে বাথরুমে যাও, টয়লেটে যাও, আর কতটা যে অসুবিধা তখন হাঁটাটা, মানে সেইটা সত্যি তখন যদি ভিডিও করতাম তোমাদের সঙ্গে কত কিছু শেয়ার করতে পারতাম বলো। তো যাই হোক, আমার কাছে তো ভিডিও নেই, ছবি আছে, তো কয়েকটা ছবি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর আমি খুব একটা বেশি কথা বলতে পারি না, তবুও আজকে ইচ্ছা হলো যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমার ওটি এক্সপিরিয়েন্স, আমার মা হওয়ার যাত্রাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তোমরা আমাকে কমেন্ট করো কেমন কি ভিডিও দেখতে চাও, তাহলে আমি খুব খুশি হব। তো আমি সেইভাবে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো, আমার তো এইটুকুই যাত্রা ছিল। তো তারপরে তো দেখতে দেখতে শোনাই আমার 2 বছর পার হয়ে গেল, এবার ডিসেম্বর আসলে 3 বছর হয়ে যাবে। সত্যি দেখতে দেখতে আমার 3 বছর হয়ে গেল মা হওয়া, আর আমার সোনাই বড় হয়ে গেল দেখতে দেখতে 3 বছর। সত্যি আমি ওই ছোটোবেলাটাকে খুব মিস করি। ও কত কিউট ছিল ছোটোবেলায়, কত শান্ত ছিল, আর এখন ভীষণ দুষ্টু হয়েছে ও, ও একদম কথা শোনে না, ভীষণ দুষ্টু হয়েছে, খেতে চায় না। সবথেকে বড় সমস্যা, ও খেতে চায় না, না খেয়ে খুব রোগা হয়ে গেছে, শুকিয়ে গেছে। আর ছোটোবেলায় এত সুন্দর চেহারা ছিল, এত সুন্দর দেখতে ছিল, ও আস্তে আস্তে বড় হচ্ছে আর ভীষণ দুষ্টু হচ্ছে, জানো তো, খেতেই চায় না, একদম খেতে চায় না। তো এই তো তারপরে তো আস্তে আস্তে ধীরে ধীরে 2 দিন 3 দিন কাটলো, তারপরে 4 দিনের দিন আমি বাড়ি গেছিলাম। তো 4 দিনের দিন আমাকে ছুটি দিয়ে দেয়। ও হ্যাঁ, তারপরে তোমাদেরকে বলি, আমার বাবান হয়েছিল 12টা 40-এ। তো 12টা 40-এ হয়েছিল, আর শুক্রবারে হয়েছিল, মানে শুক্রবার করে হয়েছিল, আর 12টা 40-এ হয়েছিল। আর ওর ওয়েট ছিল 2 কেজি 900। তো মানে আরেকটু হতো, মানে ওই 100টাও হয়ে যেত। তো সেইটা আমার লাস্টের দিকে একটু খাওয়ার গাফিলতি হয়েছিল, কারণ কি জন্ডিস হয়েছিল বলে, তো সেইভাবে সব কিছু খাওয়া হয়নি, যার জন্য 3 কেজি হয়নি। তাছাড়া 3 কেজি আরও 100 200 বা 300 এরকম হয়ে যেত, কারণ কি তখন খাওয়া দাওয়াটা একটু নর্মাল হয়ে গেছিলো জন্যই বাবান আর বাড়তে পারেনি। তো সেই জন্য ও 2 কেজি 900 হয়েছিল। আর ওর শুক্রবারে জন্ম হয়েছে, 12টা 40-এ জন্ম হয়েছে। তো ওর হচ্ছে কী যেন তুলরাশি, হ্যাঁ একটু যেন তুলরাশি হয়তো বলেছিল ঠাকুরমশাই। তো ওটা সেভাবে মনে পড়ছে না, ওটা লেখা আছে, তোমাদেরকে পরে একদিন দেখাবো বাড়ি গিয়ে। আর ওর নাম লিখেছিলাম, সেই জন্য ওর নাম পি দিয়ে রাখতে বলেছিল, তো প্রিয়াংশু, সেই জন্য ওর নাম লিখেছি, ওর নাম প্রিয়াংশু নন্দী। তো তারপর 4 দিনের দিন আমাকে ছুটি দিয়ে দেয়, আর সেই মতো তো বাড়িতে আসি বাবানকে নিয়ে। তো বাড়িতে এসেই তো মা সব কিছু করেছে, তারপরে আমার দিদুন ছিল, তো দিদুনও আমার দেখাশোনা করেছে। তো তারপরে আমি এখানে শিলিগুড়িতে আসিনি, আমার ছেলে 2 বছর, এই 2 বছর কমপ্লিট হলো, মানে এখন আমি শিলিগুড়িতে এসেছি, মানে তার আগে পর্যন্ত আমি শিলিগুড়িতে এসেছি 2 দিনের জন্য, এসে ঘুরে গেছি। আমার সোনাইয়ের যখন 1 বছর 3 মাস তখন এসেছিলাম,
তখন এসে ঘুরে গেছি। তারপরে আবার কিছুদিন থেকে 15 দিন না, তখন 3 দিন থেকে চলে গেছিলাম। আবার এরকম জুন মাসের দিকে এসেছিলাম, তখন বাবাধাম গেছিলাম যে হরিদ্বারে, তখন বাবানের চুল দিয়ে আবার এখানে কয়েকদিনের জন্য এসেছিলাম, এসে চলে গেছিলাম। আবার আগস্ট মাসে এসেছিলাম, আগস্ট মাসে এসে পুজোর কিছু বাজার টাজার করে আবার চলে গেছিলাম সেপ্টেম্বরে। তো এইভাবেই এই যে আবার এখন এসেছি, আবার এই যে কদিন থেকে এই যে বুনুকে নিয়ে এসেছিলাম, আবার কদিন থেকে চলে গেছিলাম, আবার যে দেখতে পাচ্ছ 2 মাস 2.5 মাস পর এখন আসলাম। মানে আমি সেই কনসেপ্ট করা থেকে 5 মাস থেকে আর এই যে বাবান হওয়া থেকে মানে ঠিকমতো এখানে আসি না, আমি থাকি না, যেহেতু এখানে একা একা সবটা করতে হয়, বাবানকে নিয়ে করতে খুব অসুবিধা হয়, কষ্ট হয়। ইভেন এখনও বাবানকে নিয়ে ভীষণ কষ্ট হয়, ও একা একা থাকতে চায় না। ও বাবা থাকলে ঠিক আছে, ও মাকে তখন দরকার নেই, কিন্তু বাবা না থাকলে মাকে ওর দরকার, মাকে থাকতে হবে কাছে, মাকে কাজ করা যাবে না, ওর সঙ্গে থাকতে হবে, খেলতে হবে, কথা বলতে হবে, মানে এইরকমটা ও চায়, ও একা একা থাকতেই চায় না। তো এইরকমটাই আমার ওটি এক্সপিরিয়েন্স। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো সেইটা হয়েছিল আমাদের বাড়ি তো দক্ষিণ দিনাজপুর, তো সেখানে নার্সিংহোমে আমার মানে আমার ওটি হয়েছিল, ডেলিভারি হয়েছিল। তো সেই ডাক্তারবাবুটা ভীষণই ভালো ছিল, সুরেশ মণ্ডল উনি। ওনাকে আমি আগেও দেখিয়েছি, বিয়ের আগেও দেখিয়েছি, বিয়ের পরেও দেখিয়েছি, তো একটু সমস্যার জন্যও দেখিয়েছিলাম। তো উনি খুবই ভালো আমার ডেলিভারি করিয়েছেন, এমনকি খুব ভালো ব্যবহার, খুব ভালো কথা বলেছেন, সবটা কেয়ার করেছেন আমাকে, তো সব কিছু করেছেন। তো যাই হোক, এই সব কিছু করা হয়ে গেল। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর প্লিজ 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 সবাই তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার নেক্সট দিন। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।